সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে 12 মার্চ। অধিবেশনের শুরুতে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অধিবেশনে নির্বাচন করা হবে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। স্পিকার বিএনপির পক্ষ থেকে নির্বাচিত করার সিদ্ধান্ত হলেও ডেপুটি স্পিকার বিরোধী দলের কাউকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডেপুটি স্পিকার ঠিক করার ব্যাপারে জামায়াত ইসলামীকে সরকারের পক্ষ থেকে মৌখিক ও সাক্ষাতে প্রস্তাব দেওয়া আছে। ধারণা করা হচ্ছে বিরোধী দল সম্মতি দিলেই ডেপুটি স্পিকার পাচ্ছে বিরোধী দল। সেই হিসেবে বলা যায় জুলাই সনদের শর্ত অনুযায়ী যদি বলি বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং সেই হিসেবে ক্ষমতাসীন সরকার এমন সিদ্ধান্তে ধারণা করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের পথেই হাঁটছে কি সরকার। যদিও সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠানের দিনেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা, তারপরও সরকারের এমন সিদ্ধান্তকে ধরে নেওয়া যায় জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ক্ষমতাসীনরা অনেকটা ইতিবাচক। রাজনীতি বিশ্লেষকদের মতে সরকারের এমন সিদ্ধান্তে সরকার ও বিরোধী রাজনীতিতে সুবাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্যের কারণে জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। যদিও আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সংবিধান অনুসারেই সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। তে স্পষ্ট আইনজীবীর এই চিঠি গ্রহণযোগ্য হচ্ছে না। তবে ডেপুটি স্পিকার বিরোধী দলের পক্ষ থেকে দেওয়ার সিদ্ধান্ত দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে যাওয়ার লক্ষণ হয়ে উঠছে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। মাহবুব আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি। তাহসিন রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম সরকার ও বিরোধীর রাজনীতিতে সুবাতাস, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সমসাময়িক আজকের অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে একটু যেতে চাই মাহবুব আজিজের কাছে। মাহবুব আজিজ, যেহেতু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ডেপুটি স্পিকার বিরোধী দলের পক্ষ থেকে দেওয়ার একটা প্রস্তাব তারা মৌখিক এবং সাক্ষাতে বলেছেন, চিঠি দিয়েও কেন বললো না, এটা একটা প্রশ্ন প্রথম। দ্বিতীয়টা প্রশ্নটা হলো তারা তো আবার সংবিধান সংস্কার পরিষদের শপথটা তারা গ্রহণ করেনি বিএনপির পক্ষ থেকে, এবং আবার এই সিদ্ধান্তে মনে হচ্ছে আবার সরকার জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটছে। এই প্রশ্নটা প্রথম উত্তর, তারপর আমরা রাষ্ট্রপতির বিষয়টা যাব। ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, বিএনপি 2/3 আসনে জয়ী হয়ে সংসদে বসতে চাচ্ছে, সরকার গঠন করেছে গত 17ই ফেব্রুয়ারি। এক পক্ষকাল এখনো হয়নি, এখনো বিএনপি হানিমুন পিরিয়ডেই আছে, এবং যা হয় এত বড় একটা ভূমিধস বিজয়ের পর সবকিছুই ভালো লাগে। বিএনপির চোখে এখন সবই সবুজ, সবই রঙিন। তো সেই ক্ষেত্রে তারা ডেপুটি স্পিকার 2 জন করবার কথা, এরকম একটি কথা শুনলাম আজকে। সালাউদ্দিন সাহেব বলছিলেন যে 2 জন ডেপুটি স্পিকার হলে 1 জন বিরোধী দল থেকে দেওয়া হবে। উনি বলছেন যে ওই পর্যন্ত আমরা না গেলেও আমরা এখনই একজনকে আমরা আহ্বান। এটা ইতিবাচক একটি বার্তা এবং এটি ভালো। সবকিছুই যেহেতু সবুজ এবং সুন্দর মনে হচ্ছে বিএনপির কাছে, এবং আমাদের কাছেও তাই। সুবাতাস বলে তো ভালোই মনে হচ্ছে। কিন্তু দেখুন যে ঘটনাগুলো এখন সম্প্রতি ঘটে যাচ্ছে, যদি ডেপুটি স্পিকার করে সেটা সম্ভবত জামাত ইসলামের পক্ষ থেকে, তাই তো বিরোধী দল তো বটে, বেশি না এটাই হবে, কারণ তাদের তো আসন সংখ্যা অনেক বেশি। একদম বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামের মতো একটা দলের ডেপুটি স্পিকার প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। আপনি গ্রহণ করবেন 77টি আসন নিয়ে যখন একটি দল প্রধান বিরোধী দলে বসেছে, তখন তো সে তো আপনি প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমানকে আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে ডেপুটি স্পিকার এটা তেমন কিছু না। এটা তো অবশ্যই এটা তারা নির্বাচিত হয়ে এসছে, এটা সংসদীয় রীতি অনুযায়ী হবে। কিন্তু আপনি দেখুন যে গতকালকে বা পরশু আমরা দেখলাম, শনিবারে যখন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার খবরের পর যেই প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে বিএনপি সরকার যে প্রতিক্রিয়া দিয়েছে সেখানে কিন্তু তারা যুক্তরাষ্ট্রের নামটিও নেয়নি। দুটো আজকেরটিও তো যুক্তরাষ্ট্রের নাম নাই। আজকে সেখানে দেয়া আছে যে ভাষাটি এরকম যে একটি টার্গেটেড কিলিং হয়েছে
এবং সেখানে ইরানের প্রধান নেতা নিহত হওয়ায় আমরা খুব মর্মাহত। আমরা ইরানের ভাতৃপ্রতিম জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করছি, এইটুকুই। কিন্তু কে এইগুলিটি করলো বা কে খুন করলো তাদের ভাসুরের নাম নাই, এটা বিএনপির পক্ষ থেকে। অন্যদিকে জামাত কি করছে? জামাত মিছিল করেছে, সেই মিছিলে বিএনপির কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও বলছে। তার মানে এই ইরানের ঘটনার সাথে তারা বিএনপির সংশ্লিষ্টতা খুঁজে পাচ্ছে। এই ধরনের আমরা রাজনীতি দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস আমরা খেয়াল করছি যে বিএনপি সরকার বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব লোকজন বসাচ্ছে। এটা হবে, একটা নতুন সরকার তার লোকজন বসাবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রে যেটা ঘটলো এটা খুবই দুর্ভাগ্যজনক যে দুপুর 2টার সময় ভদ্রলোক জানেনও না, উনি হঠাৎ করে বলছেন যে হ্যাঁ গণমাধ্যমে এরকম একটি খবর দেখলাম, আমি তো আর নাই, তাই চলে যাচ্ছি। অর্থাৎ একজন ভদ্রলোক, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন না হলেও একজন সাধারণ মানুষও যদি হয়, তারপরেও প্রত্যেকেরই একটি মর্যাদা ও সম্মান আছে। আপনি তাকে এইভাবে প্রায় ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন না। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রচুর সমালোচনা আমরা করি, কিন্তু যেই দু একটি ভালো কাজ তারা করেছে, একটি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্থিতিশীলতা এনেছে, ডলারের দামটা অনেক দিন ধরে স্থিতিশীল ছিল, সেই ভদ্রলোক এবং রিজার্ভ বাড়িয়েছে, আপনার ব্যাংক লুট কমিয়েছে, সবকিছুই ইতিবাচক ছিল। তাকে এইভাবে বের করে দেওয়াটার এবং কোন তারপরের যে ব্যাপারটা হচ্ছে, সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হচ্ছে না। সরকার কিন্তু জানালো না যে আমরা এটা কেন করলাম। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখতাম যে প্রেস প্রধানমন্ত্রী, প্রেস সচিব অনেক কথা বলতেন, বাকি ধরনের ব্যাখ্যা, সেটা নিয়ে আপনার অনেক আপত্তি থাকতে পারে, কিন্তু ব্যাখ্যা ছিল। আজকাল আমরা কোনো ব্যাখ্যা শুনতে পাচ্ছি না। এবং আগামী দিনগুলোতে শুনতে পাবেন কিনা? আগামী দিন শোনার তো কোনো রকম সকম দেখি আসতে পারে, যেহেতু আমরা সুবাতাস দেখছি। একটু যেতে চাই তাহসিন রিয়াজ, যদি এভাবে বলি, সুবাতাস আমি যেভাবে বললাম যে সুবাতাস বইছে কিনা ডেপুটি স্পিকার বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া, আর একটা যেটা হলো যে রাষ্ট্রপতিকে একটা অধিবেশনে বক্তব্য না দেওয়ার জন্য একজন আইনজীবী অর্থাৎ ব্যারিস্টার শাহরিয়ার চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এর সাথে আরেকটা যুক্ত, সেটা নাহিদ ইসলামও আপনাদের আহ্বায়ক, তিনিও বলেছেন অভিশংসন এনে রাষ্ট্রপতিকে গ্রেফতার করার বিষয়টাও বলা হচ্ছে যে এখন এই অধিবেশনে তো রাষ্ট্রপতি ভাষণ দিতে যাচ্ছেন, আপনাদের ভূমিকাটা কি? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক মাহবুব আজিজ ভাইকেও। দেখুন, প্রথম যে প্রসঙ্গটি আপনি এনেছেন সেটাকে নিয়ে যদি একটু ছোট করে বলি, নিঃসন্দেহে এটা তো আসলেই একটা ইতিবাচক দিক। আমাদের রাজনীতিতে আসলে এই কালচারটা ছিল না বললেই তো চলে, এবং জুলাই সনদে একটা কমিটমেন্ট ছিল যে আপনি ডেপুটি স্পিকার আপনি বিরোধী দল থেকে নেবেন। কাজেই এখানে আপনি সংবিধান সংস্কার পরিষদে আপনি শপথ না নিলেও মানে সে জায়গায় তো একটা মানে প্রচণ্ড রকম বিতর্ক আমরা দেখেছি। এর বাইরে গিয়েও বিএনপি যখন এই আলাপটা এনেছে, এবং বিএনপির একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ইনফ্যাক্ট এখন আমরা বলতে পারি এই যেই প্রসঙ্গটি এসছে, এটিকে আমরা আসলে অবভিয়াসলি আমাদেরকে ওয়েলকাম জানাতেই হয়, এবং এটার গুরুত্বও আছে। আসলে আমার মনে হয় না যে খুব বড় করে এই গুরুত্বটা এখানে আলোচনা করার দরকার আছে। আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আছে, সেটা নিয়ে বলবো। তবে দেখেন, পার্লামেন্টে আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স কখনো ছিল না। আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমাদের পক্ষ থেকে আপার হাউসের একটা প্রপোজিশন আমরা অনেক দিন ধরে বলেছি, এবং আপনি জানবেন যে জুলাইয়ের পর থেকে কিন্তু আপার হাউস নিয়ে আমরা অনেক বেশি কথা বলি। যদিও 31 দফায় বিএনপির এই আপার হাউস নিয়ে আলোচনা ছিল, তবে সেটা আসনের প্রেক্ষিতে বা সেটার আনুপাতিক হারে, কিন্তু আমরা এটা বলেছিলাম ভোটের আনুপাতিক হারে এটা হওয়া উচিত। কারণ আমরা যতগুলো ফ্যাসিবাদ এখন পর্যন্ত আমরা এক্সপেরিয়েন্স করেছি বাংলাদেশের জনগণ হিসাবে, এই প্রত্যেকটা ফ্যাসিবাদ আসলে এগুলো তো কাঠামোগত ফ্যাসিবাদ, বা মানে সংবিধানের মারপেস দিয়ে অ্যাপ্রুভ করা ফ্যাসিবাদ ইন আ ওয়ে, ইফ ইউ ক্যান দেন ইউ ক্যান সে। কারণ আপনি খুব সুন্দর করে তত্ত্বাবধায়ক সরকারটাকে মানে পঞ্চদশ সংশোধনী বাতিল করার মাধ্যমে আপনি এটাকে বের করে দিচ্ছেন, আপনি এটাকে গভর্নমেন্টের আওতায় ইলেকশনটাকে নিয়ে আসছেন, মানে খুবই সিস্টেমেটিক একটা মানে অ্যাপ্রোচ আর কি। কাজেই এটা একটা উদ্যোগ, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বাকি যে উদ্যোগগুলো আছে জুলাই সনদ স্পেশালি, দেখেন এটা কোনো দল মতের প্রসঙ্গ না, আসলে এটা রাষ্ট্রের প্রসঙ্গ, এটা জনগণের প্রসঙ্গ, জনগণের অধিকারের প্রসঙ্গ, গণতন্ত্রের প্রসঙ্গ। কাজেই আমরা মানে আশা করব যে সেগুলোতেও তারা ধীরে ধীরে ধাবিত হবেন, সেগুলোকেও তারা মানে গ্র্যাব করবেন। তবে যতটুকু হয়েছে এতটুকু আমরা প্রশংসা জানাতে চাই। মাহবুব আজিজ ভাইকে আমি এই একটা ব্যাপারে আমি জাস্ট এগ্রি করে যাই যে দেখেন, খুবই চমৎকার একটা বিষয় ভাই নিয়ে আসছেন, শুড বি অ্যাড্রেসড। সেটা হচ্ছে যে আমরা তো বারবার একটা ব্যাপার বলেছিলাম যে আমরা নতজানু পররাষ্ট্রনীতি আমরা আর এই সরকার মানে কোনো সরকারের কাছ থেকে আমরা দেখতে চাই না।
কাজে দেখেন এখনো যদি আপনার মধ্যে কাউকে খুশি করে চলার প্রক্রিয়া থাকে বা খুশি করে চলার মানে চিন্তা থাকে, এই চিন্তাটা মানে নৈতিকতার প্যারামিটারে সঠিক না। কারণ আপনি দেখেন এটা একটা ভেরি ক্লিন একটা অ্যাসাসিনেশন, মানে অ্যাসাসিনেশন বলা যাবে না, এটা হত্যাকাণ্ড বেসিকলি। এবং ইরানে যে ঘটনাটা ঘটলো, ইরানের সাথে আমাদের কিন্তু একটা দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের রাষ্ট্র থেকে রাষ্ট্রগত একটা ভালো সম্পর্ক আমাদের লম্বা সময় ধরে আছে। এবং এই যে ভাসুরের নাম মুখে না নেওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আমরা একটা ব্যাপার মোটা দাগে এখন বলতে পারি, কারণ মানে উই হ্যাভ এভিডেন্স। এবং এটা আসলে গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় এভিডেন্ট করে দিয়েছে যে আপনি দেখেছেন যে এত বড় একটা হত্যাকাণ্ড হয়েছে, এবং শুধু ওই হত্যাকাণ্ডটাও না, আপনি দেখেছেন একটা স্কুলে আপনার বম্বিং করে সেখানে অলমোস্ট 200+ ছাত্রছাত্রীদেরকে মেরে ফেলা হয়েছে। একটা রাষ্ট্রের টপ অর্ডারকে লিটারেলি মানে কোনো ধরনের নর্মস এটিকেটস কোনো ধরনের সিস্টেম ফলো না করে এভাবে করে বম্বিং করে হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। কাজেই মানে এতটা তো নিচে আমরা নেমে আসি নাই যে আমরা হত্যাকারীর নাম উচ্চারণ করতে পারবো না। সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন সাথে করি, বিরোধী দলের পক্ষ থেকে কি আসছে এই নামটা? ডাজন্ট ম্যাটার, আমাদের পক্ষ থেকে দেখেন এখানে আমি বলি, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আছে। দেখেন একটা হচ্ছে রাষ্ট্রীয় বার্তা, এটা আজিজ ভাইরা সাংবাদিকতা করেন, দে উইল আন্ডারস্ট্যান্ড ওয়েল। একটা হচ্ছে রাষ্ট্রীয় বার্তা, যেটা রাষ্ট্রের তরফ থেকে কন্ডেম করা, রাষ্ট্রের তরফ থেকে কোনো কিছুকে একসেপ্ট করা, রিজেক্ট করা, দিন শেষে ওটা হচ্ছে আমার রাষ্ট্রের রিপ্রেজেন্টেশন, ওটা হচ্ছে রাষ্ট্রের অবস্থান। আমি বিরোধী দলের জায়গা থেকে আপনি নাহিদ ইসলাম, আমাদের ব্যক্তিগত দলের পজিশনগুলো আপনি দেখেন, উই হ্যাভ সেড আওয়ার ভেরি ক্লিয়ার স্টেটমেন্ট। অ্যান্ড মানে প্যারালালি আপনি যদি দেখেন জামাত ইসলামের পক্ষ থেকে ওইখানে একেবারে মানে মোর ক্লিয়ার ওয়েতে, গভর্নমেন্ট যেটা বলে নাই, ইভেন জামাত ইসলামী মোর ক্লিয়ার ওয়েতে বলেছে। তবে জামাত ইসলামীর মধ্যেও এই ভাসুরের নাম মুখে না নেওয়ার একটা প্রবণতা আছে। আমরা এটা বলতে চাই যে মানে এই বড় দলগুলোর কারো না কাউকে খুশি করার একটা চিন্তা, একটা চেতনা সবসময় মনে হয় থেকে যায়। ওই চিন্তা থেকে মনে হয় আমরা এখনো বের হতে পারি। আপনি যদি বলি এনসিপিও ছোট দল বলে বলতে পারছে যে সাহস করে, যদি ক্ষমতার স্বাদ পাওয়ার সম্ভাবনা থাকতো তারাও কি ক্ষমতার স্বাদ তো আমরা পাচ্ছি। যদি ক্ষমতা না, যেটা আপনি আসন পাওয়া মানে তো ক্ষমতা, এটা তো একটা পর্যায়ের ক্ষমতা। ক্ষমতাটাকে আপনি কিভাবে দেখেন, মানে আপনার যে ওয়ার্ল্ড বা আপনি যেই ওয়ার্ল্ডের থেকে ক্ষমতাটাকে মানে আপনি মানে পোট্রে করেন, ভাই এটা তো আপনি 6 জন মানুষকে রাষ্ট্রের সর্বোচ্চ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে তাদেরকে সংসদে পাঠাইছে। দিস ইজ পাওয়ার, ইটস অ্যাবসলিউট পাওয়ার। বাট এই পাওয়ারকে মানে আমরা যখন ক্ষমতা শুনি, ক্ষমতা শুনলেই আমাদের কাছে আসলে হাসিনা ভেসে ওঠে, কাজে আমরা ক্ষমতাটাকে নেগেটিভলি দেখি। ক্ষমতাটা তো ব্যাপারটা এরকম না, তাই না? ক্ষমতা মিন্স আপনার এক্সারসাইজ করার সুযোগ আছে, সাংবিধানিক ওয়েতে ল এনফোর্স করার সুযোগ আছে, দিস ইজ পাওয়ার, তাই না? কাজে ওই ক্ষমতা শুনলেই ব্যাপারটা এরকম না যে অলওয়েজ মানে আপনি হাসিনাকে পোট্রে করবেন। যে বিষয়টা আপনি তুলেছেন আমি জাস্ট সেটাকে একটু ছোট করে অ্যাড্রেস করে দিয়েছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটা হচ্ছে দেখেন রাষ্ট্রপতি এটা একটা গুরুত্বপূর্ণ চেয়ার, গুরুত্বপূর্ণ পজিশন। যদি আপনি সাংবিধানিকভাবে দেখেন, এই রাষ্ট্রপতির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একেবারে মানে কোট আনকোট গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই দেশের জনগণের জন্য পারফর্ম করা, এই দেশের জনগণের জীবনমান, এই দেশের জনগণের সম্পদ, এদেশের সংবিধান, এগুলোকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ভূমিকা নেওয়া। যে রাষ্ট্রপতির প্রসঙ্গ উঠেছে এবং যেই রাষ্ট্রপতি আগামী সংসদে ভাষণ দিবেন কি দেবেন না এ ধরনের আলোচনা উঠেছে, সেই রাষ্ট্রপতি, আমি জাস্ট যদি সময়ের স্বল্পতা আছে আমি তো ব্যাখ্যা করব, এই রাষ্ট্রপতি কোনো ধরনের নৈতিক পজিশন নাই, নোট মাই ওয়ার্ড, কোনো ধরনের নৈতিক পজিশন নাই এরকম একটা ডেমোক্রেটিক পার্লামেন্টে গিয়ে তিনি বক্তব্য দিবেন এবং এরকম একটা মানে মানে এরকম একজন লোকের বক্তব্য দিয়ে জুলাই পরবর্তী এরকম একটা গণতান্ত্রিক পার্লামেন্ট শুরু হবে, এই নৈতিক পজিশনটাই তার নাই। কাজেই এবং তিনি কিন্তু ইতিমধ্যেই তার শপথ ভঙ্গ করেছেন। তিনি যে ধরনের বক্তব্য দিয়েছেন, এই ধরনের বক্তব্যের ইন্টেনশনকে যদি আপনি প্রশ্ন করেন, ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। তিনি আবারও বাংলাদেশকে বিপথে নেওয়ার চেষ্টা করেছেন। কাজেই তিনি তার শপথের জায়গাতেও তিনি, আর আমার কাছে মনে হয় না যে তিনি আর তার রাইট পজিশনে আছেন। আর অবভিয়াসলি যেই সংসদ এত রক্তের বিনিময়ে এসছে, যেই গণতান্ত্রিক পদযাত্রায় আমরা এত রক্তের বিনিময়ে আমরা উঠেছি, সেই সংসদে তো অবভিয়াসলি এরকম অনৈতিক একজন মানুষকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমাদেরও দ্বিমত থাকবে। ধন্যবাদ। যদি মাহবুব আজিজ, এই বিষয়টাই আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু চিঠি দেওয়া হয়েছে, একজন আইনজীবী দিয়েছেন, জানি না চিঠিটা কতটা গ্রহণযোগ্য হবে, তারপরেও যদি তাহসিন রিয়াজ যেভাবে বলেছেন একজন রাষ্ট্রপতির যে অবস্থান ছিল সে অবস্থান থেকে নৈতিক অধিকার নেই অধিবেশনে, অর্থাৎ তার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখার, আপনি কি বলছেন? আসলে দেখুন যে গত 18 মাসে বিশেষ করে 5ই আগস্টের পর আমরা যে সমস্ত ঘটনাবলী দেখছি তাতে নৈতিকতা অনেকেরই হারিয়ে গেছে এবং এগুলো বিচার বিবেচনা করতে গেলে অনেক নিয়ে কথাবার্তা বলতে হবে।
আপনি যে বিশৃঙ্খলা আমরা দেখলাম, যে মব সন্ত্রাস আমরা সমাজে দেখলাম, যেভাবে মানুষদেরকে অশ্রদ্ধা করতে, অপমানিত হতে দেখলাম, এর তো কোনো বিহিত হয় নাই। এবং সেটা একটা অদক্ষ, অকার্যকর, একটা নিষ্ক্রিয় সরকার একটা সাম্প্রদায়িক শক্তিকে একদম উল্লম্ফন আকারে দাঁড় করিয়ে দেবার জন্য সচেষ্ট ছিল। নইলে আপনি দেখুন যে সর্বশেষ যে নির্বাচন, যে গ্রাহ্য নির্বাচন 2008 সালে, সেখানে যেই দলটি পেয়েছে 4 থেকে 7% ভোট, তারা অবশ্য দাবি করে আমরা 13% ভোট পেয়েছি, সেই দল 36% ভোট পায় কি করে? এই ভোটগুলো আসলো কোত্থেকে? এরকম অনেক ধরনের প্রশ্নই আছে। এবং আপনি দেখুন কি মনে হয় কোত্থেকে আসছে? এটা নিয়ে অনেক বিশ্লেষণ, তাহলে তো অন্যদিকে চলে যাবে। এটা এখন এক পক্ষই কথা বলবে, আরেক পক্ষই কথা বলবে। আমি মনে করি যেটা সরকার ছিল জামাতের, সরকারি দল যেভাবে নির্বাচন করে জামাত সেভাবে নির্বাচন করেছে, প্রশাসন তাদের, ডিসি তাদের, নানান রকম উপাচার্যগুলো তাদের, তারা সেভাবেই নির্বাচন করেছে। এবং তারপরেও জনগণের শক্তির কাছে এই সাম্প্রদায়িক শক্তি প্রতিহত হয়েছে। এবং জনগণ যেভাবে ভোট দিয়েছে শেষ পর্যন্ত কিন্তু আমরা একটি ফলাফল দেখতে পেয়েছি। সেখানে মুক্তিযুদ্ধ এবং আপনার সাম্প্রদায়িক রাজনীতি মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল। এবং অনেক দিন পর বাংলাদেশে একটি আওয়ামী লীগ শূন্য, যে আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি যেন মুক্তিযুদ্ধ, ওই জায়গা থেকে বেরিয়ে এসেছে। আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ নয়। এবং ওই জায়গা থেকে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, যে গান আমরা এই তরুণদের মুখে শুনেছিলাম 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট, ধনধান্যে পুষ্পে ভরা মুক্তির মন্দিরে সোপানতলে, আমরা পরবর্তীতে তাদের মুখে এই গান আর শুনি না। আমরা পরবর্তীতে এই তরুণদেরকে দেখি জামাতের সঙ্গে, সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে তাদের সখ্য, কিন্তু আমাদের স্মৃতিতে আছে সেই গান, আমাদের স্মৃতিতে আছে সেই অসাম্প্রদায়িক সেই আন্দোলন, গাছের একটি পাতাও ছেঁড়া যাবে না। এত যে ধর্ম ধর্ম করো, ইয়ের কি জানি গ্রাফিতিটার নাম, এত যে ধর্ম ধর্ম করো, কৃষ্ণচূড়ার নাম কি রাখবে? রাধাচূড়া। কৃষ্ণচূড়ার নাম কি রাখবে? ফাতেমাচূড়া। ভাসানের যে কথাটি, সেইটা কিন্তু গ্রাফিতিতে ছিল। এই গ্রাফিতিগুলোও মুছে ফেলা হয়েছে। মুছে ফেলে সব ডানপন্থী উগ্রবাদ আমরা দেখলাম। মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, লাগাতারভাবে মাজার ভাঙা, গণমাধ্যমে হামলা, ছায়ানট এবং উদ্দীচিতে হামলা, এবং বিভিন্ন জায়গায় সরকারের নিষ্ক্রিয়তা, এই সব কিছুই ডানপন্থাকে বিকশিত করেছে। এবং সেই জায়গাগুলোতে আজকে আপনি দেখুন, যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম, ইরানের যুদ্ধ, এই ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লেবানন, পাকিস্তান, আফগানিস্তান, এই সব জায়গায় কিন্তু এক ধরনের উগ্রপন্থার বিকাশ হয়েছে। এবং সেইটা কিন্তু অনেক ক্ষেত্রে একদম এই সাম্প্রদায়িক রাজনীতি অনেক সময় বাধ্য হয়েও মানুষকে করতে হয়েছে। কারণ আপনি যখন এই যুক্তরাষ্ট্র যেভাবে চাপিয়ে দিচ্ছে ইরানকে এখন যুদ্ধটা, এখন কি করবে তারা? তাদের শীর্ষ নেতাকে মেরেছে। এখন আমরা তো, আমার আপত্তি থাকতে পারে সাম্প্রদায়িক রাজনীতির ব্যাপারে, কিন্তু সেই দেশের মানুষ যদি চায় তাহলে সেই তারা তাদের নেতা নির্বাচন বিক্ষোভ দেখলাম না। সেটা তো আপনার 79 সালে বিপ্লব হয়েছে, তো ইসলামী বিপ্লবের পর থেকে তারপরে এখন পর্যন্ত গত 36 বছর তিনি ক্ষমতায় ছিলেন। একদল চাইবে, একদল চাইবে না, এটা তাদের ব্যাপার। আমরা কেন বাইরে থেকে, যুক্তরাষ্ট্র কেন বলবে যে তোমার এটা ভালো বা খারাপ? তারা নারীর স্বাধীনতার করে 100-150 নারী শিশু মেরে ফেলেছে। এটা কোন ধরনের স্বাধীনতার কথা বলা হয়? আপনার দেশ কিভাবে চলবে সেটা আপনি ঠিক করবেন। সেটা আমাদের বাংলাদেশ কিভাবে চলবে এটা কি আমেরিকা সে ঠিক করে দিবে নাকি? এর নাম গণতন্ত্র। ঠিক একইভাবে ইরানের পারবে না। মধ্যপ্রাচ্যে ওই ঘটনাগুলো ঘটেছে। এবং এই আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমাদের এখানে সেই ধরনের একটা ধূম্রজাল তৈরির একটা চেষ্টা ছিল। আমরা যাদের চোখে বাংলাদেশের স্বপ্ন দেখেছি 24-এর গণঅভ্যুত্থানে, আওয়ামী লীগের যে দুঃশাসনে, আওয়ামী লীগ যেভাবে সাম্প্রদায়িকরণ করেছে রাজনীতিকে, কওমি জননী হয়েছে, সাম্প্রদায়িক রাজনীতিকে তারা প্রশ্রয় দিয়েছে যাতে তাদেরকে ভোট দিতে না হয়। এবং তারা 86 সালে নির্বাচনে জামাতকে সঙ্গে করে এরশাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন সময়ে গোলাম আজমের সমর্থন নিয়ে তারা রাজনীতি করেছে। আবার বিএনপিও জামাতকে অনেক সময় অংশী করেছে, একসাথে তারা সরকার গঠন করেছে। আমরা ভেবেছিলাম যে এই তরুণরা প্রগতিশীল রাজনীতির সাথে যাবে। তারা হয়তো যেহেতু ক্ষমতা থেকে তৈরি হয়েছে, ক্ষমতার থেকে দূরে থাকা তাদের কাছে খুব বেশি বোধহয় প্রত্যাশার ছিল না, এই জন্য তারা জামাতের কাছে গেছে। কিন্তু আমাদের বিশ্বাস যে সাম্প্রদায়িক রাজনীতির ক্ষতগুলো তারা যখন চোখের সামনে দিকে, যেমন তাদের 40 জন নেতা কমে বেরিয়ে গেছে, মেয়েরা তো দল বেঁধে বেরিয়ে গেছে, এই মেয়েরা, এই নারীরাই ছিল তাদের মূল শক্তি। আমরা দেখেছি সেই 16 জুলাইয়ের মিছিল। কাজে আমরা এখনো আশাবাদী যে এই প্রগতিশীল রাজনীতির পথে, যেহেতু ডাকসুর ছেলেদেরকেও দেখলাম গায়েবানা জানাজা করতে এই খামিনির মৃত্যুতে, তারা কিন্তু ভাসুরের নাম নিতে ভয় পাচ্ছে না, লজ্জাও পাচ্ছে না। কাজে এই তারুণ্যের শক্তির প্রতি আমরা আশাবাদী। সে আশা আমরা রাখছি। অনেকগুলো প্রশ্ন আমার কাছে চলে আসছে, যেহেতু মাহবুব ভাই বলছেন, প্রথম কথা হচ্ছে আপনাদের প্রতি অর্থাৎ তরুণদের প্রতি
যদি বলি একবারে 5 আগস্টের পর যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা অনেকটা ধূলিসাৎ হয়ে গেছে এরকম বিষয়টা বলছে সাম্প্রদায়িক শক্তির সাথে আপনাদের জোট হওয়ার কারণে। সেখানে আপনার উত্তর কি হবে একটা, দ্বিতীয় কথা হলো অদূর ভবিষ্যতে এই জামায়াতের সাথেও আপনাদের ভবিষ্যৎটা কি সে প্যারালালেই থাকবেন নাকি একইভাবে জোট হয়ে থাকবেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নটা উত্তর আগে প্রথমে চাই। দেখেন, আমি মাহবুব আজিজ ভাইয়ের সাথে এটা মানে যে আর্গুমেন্টটা উনি দিয়েছেন এই আর্গুমেন্টের সাথে আমি এগ্রি করি না। একটা প্রশ্ন একসাথে করি, উত্তর দিতে সহজ হবে। সেটা হচ্ছে এই টকশোতে অনেকে বলছে যে জামায়াত ইসলামের বিরুদ্ধে যে স্বাধীনতা বিরোধের একটা তকমা আছে, অভিযোগ রয়েছে, আপনারা সে যে যুক্ত হওয়ার কারণে সেটা ফিল্টার হয়ে যাচ্ছে। মানে আমি একটু পুরোটা একই প্রসঙ্গ আমি একসাথেই বলি কথাগুলো। দেখেন, আশা করি আমার পুরো বক্তব্য আমার পজিশনটা আসবে, আমাদের দলীয় পজিশনটা আসবে। দেখেন, প্রথমত যে কথাটা বলেছি যে বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা এত বছর ধরে দেখেছি, সেই এত বছরের প্রবলেমের একটা অন্যতম প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে আপনি যখন বর্গবাদিতার চর্চা করেন, মানে গ্রুপিং করে দেন, ফ্রেমিং করে দেন, কালার করে দেন, এবং সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা এত বছর ধরে দেখেছি সেটা হচ্ছে বাইনারি পলিটিক্স। বাইনারি পলিটিক্সটা কেমন? সেটা হচ্ছে যে ধরেন মুক্তিযুদ্ধের যে পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, হ্যাঁ, এরপর হচ্ছে সাম্প্রদায়িক শক্তি, অসাম্প্রদায়িক শক্তি, হ্যাঁ, এরপর হচ্ছে প্রগতিশীল, উগ্রবাদ। কাজে দেখেন, আমাদের কাছে মনে হয় কি যে আমরা কখনোই এই বাংলাদেশকে একটা সুতায় দেখতে চাই নাই। এটা যেরকম আমরা এই শব্দগুলো উচ্চারণ করার মাধ্যমে যেরকম আমরা স্ক্যাটার করেছি, এই শব্দগুলো উচ্চারণ করার মাধ্যমে যেরকম আমরা এই কথাগুলো বলে বিভিন্ন দলের রাজনৈতিক যে মিনিমাম অধিকারটুকু, এই অধিকারটুকু মানে অ্যাক্সেস করার আমরা যেরকম মানে সর্বোচ্চ লেভেলের ওই সব দরজায় আমরা তালা লাগাতে দেখেছি, প্যারালালি এই সমস্ত কথা বলার মাধ্যমে মানে মানে আপনি শুনছেন না, এতদিন ধরে আমরা একটা গ্রুপ অফ পিপল সারাদিন ধরে কিন্তু এই কথাগুলো বলতো, আপনারা অমুক তমুক, এই মানে স্বাধীনতার বিপক্ষের শক্তি, পক্ষের শক্তি। ভাই, ফ্যাক্ট ওইটা না। ফ্যাক্ট হচ্ছে 71 অবভিয়াসলি একটা প্রায়োরিটি কেস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ সেই 71-এর মাধ্যমে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের মানে বাংলাদেশের উত্থান আসলে সেটা, কাজে সেটাকে আমরা কোনোভাবে অ্যাভয়েড করার আমাদের কোনো সুযোগ নাই। সেটাকে আমরা অ্যাভয়েড করবো না, সেটাকে আমরা সাথে নিয়েই চলবো। এবং সেটাকে সাথে নিয়েই দেখেন, আপনি 24-এর যে গণঅভ্যুত্থানে, এই গণঅভ্যুত্থানে ভাই এটা বলেছেন, রাইটলি সেড, যে আমরা ওই গণঅভ্যুত্থানগুলো তো আমরা এই মুক্তিযুদ্ধের গানগুলো গেয়েছি, এবং ওই মুক্তিযুদ্ধের গানগুলো কিন্তু আমাদেরকে ওই সময়টাতে অনুপ্রেরণা জুগিয়েছে। মানে আই ক্যান রিকল, আমি ইভেন আই ক্যান রিকল মাইসেলফ। কাজে দেখেন, কিন্তু ভাই এই গানটা ঠিক যে মুহূর্তে আমি জামাতের সাথে জোটে গেলাম, এই গানটা শোনা তিনি আমাদের কাছে তিনি শোনা বন্ধ হয়ে গেছেন, বা তিনি এখন শুনেন না এরকম ক্লেম করছেন। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে জামাতের সাথে যাওয়ার ফলে উনি যেহেতু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে ভাবেন ব্যাপারগুলোকে, উনি আসলে আমরা এই গানগুলো যে গাই, উনি আসলে এই গানগুলো শুনতে চান না। উনি ভাবতেও চান না যে আমরা এই গানগুলো গাইতে পারি। উনি এটা বুঝতেও চান না যে 71-এর জামাত ইসলামী এই বাংলাদেশের 71-এর পর থেকে 75-এ আমরা যখন জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মোচন করলেন, বাংলাদেশে প্রত্যেকটা পার্টির কনসেন্টে জামাত ইসলামীকে তারা রাজনীতি করার সুযোগ দিয়েছে। এটা আমরা করিনি। কাজে দেখেন, আপনি যদি পুরো দায়টা আমাদের উপর চাপাতে চান, তাহলে ইতিহাসকে আপনার দায় দিতে হবে। এবং শুধু ইতিহাস না, আপনার বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল পার্টি মানে বাংলাদেশে পলিটিক্যাল পাওয়ার এক্সেস করছে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে জামাত ইসলামী নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে। কিন্তু দেখেন, ওই পলিটিক্যাল পার্টিগুলো মোটা দাগে এই প্রশ্নগুলো করে নাই। কেন করে নাই জানেন? কারণ তারা এই জিনিসটাকে একটা স্যাটেল ইস্যু হিসাবেই দেখেছে। তারা এই জিনিসগুলোকে একটা মীমাংসিত ইস্যু হিসেবেই তারা সামনে রেখেছে। বাংলাদেশের জামাত ইসলামী ধরে নেই, বাংলাদেশ জামাত ইসলামীর এখন ভোটের রেশিও কত? 33%। দেখেন, আজিজ ভাই খুব চমৎকারভাবে বললেন যে এই 33%, এরা কারা, এই ভোট কিভাবে কে দিয়ে গেল, এটা তিনি জানেন না। ভাই, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে উনি জানেন না। হি ক্যান ক্লেম, কোনো সমস্যা, উনি নাই জানতে পারেন। উনি না জানলে তো কোনো সমস্যা নেই, কারণ ওনার যেমন জানার অধিকার আছে, ওনার না জানারও তো অধিকার আছে। এই দেশটা তো উনারও। কিন্তু প্রবলেম যেটা হলো, উনার জানা না জানাকে কেন্দ্র করে যদি বলবেন, যদি বুঝাতে চান সারা দেশের মানুষ কেউ জানে না, তাহলে এটা ভুল হবে। কোথায় ভুল হবে একটু বুঝাতে দিই। দেখেন, 33% ভোট এটা ক্লেম করেছে। এবার নির্বাচন কমিশন যখন অ্যানাউন্সমেন্ট করেছে, তারা বলেছে 33% ভোট জামাতের। আচ্ছা বলেন তো, প্রধান রাষ্ট্রীয় যে দলটা এবার সরকার গঠন করলো, তারা কি এটার কোনো বিরোধিতা করেছে? কোথাও কোনো পয়েন্টে এই বিরোধিতাটা এসছে? কোথাও কি তারা এরকম কোনো ক্লেম করেছে? একেবারে খুঁটিনাটি 2-4টা কেন্দ্রের ক্লেম বাদে, যেটা বাংলাদেশের ইলেকশন ইজ ভেরি ন্যাচারাল, তারা কি মোটা দাগে কোনো ক্লেম করেছে জামাত ইসলামী ভোটগুলো চুরি করে আনছে? করে নাই তো। বরং আমরা দেখেছি তারা প্রধান বিরোধী দল হিসেবে জামাতকে ওয়েলকাম করছে। মিনস হোয়াট? মিনস এই 33%-এর যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে তারা কোনো কোশ্চেন করছে না, এই ম্যান্ডেটকে তারা ডিনাই করছে না, এই ম্যান্ডেটকে তারা অস্বীকার করছে না। মিনস যে এই ম্যান্ডেটকে তারা এগ্রি করছে। কাজেই দেখেন, এই যে দেখেন এখন, তাহলে 33% মানুষের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি হবে? যদি আমি ধরে নেই 33% ভোট লেজিট,
তাহলে এই 33% ভোট যদি লেজিট হয়, তাহলে এই 33% লোকজনকে আপনি দেশ থেকে বের করে দিবেন? তারা কি জাতীয় সঙ্গীত গায় না? তারা কি জাতীয় সঙ্গীতের সাথে থাকে না? তারা কি দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করছে না? তারা কি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, তাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে নিয়ে বসবাস করছে না? করছে তো ভাই। এখন তাহলে আপনার সিদ্ধান্ত কি ভাই? আইদার আপনি রেডিক্যাল ডিসিশন নেবেন, এদেরকে মেরে ফেলেন, আর আপনি এদেরকে স্পেস দেন। আপনি একই সাথে সহাবস্থানের কথা বলবেন, একই সাথে আপনি ডেমোক্রেটিক পজিশনের কথা বলবেন, একই সাথে আপনি প্রগতিশীলতার কথা বলবেন, একই সাথে আপনি মানে বাংলাদেশের গণতন্ত্রের পথে পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার মানে গীত গাবেন, কিন্তু জামাত ইসলামীর প্রসঙ্গ আসলে আপনি রিজিডিটি দেখাবেন। জামাত ইসলামীর প্রসঙ্গ আসলে আপনি বলবেন যে না না এরা কেন এদেরকে রাজনীতি করতে দিব না। তাহলে আপনি ডেমোক্রেসির সাথে আপনি কিন্তু মানে ইয়া করতেছেন, আপনি হিপোক্রেসি করতেছেন। কাজে দেখেন এই হিপোক্রেসিগুলো থেকে আমাদের বের হওয়া দরকার। জামাত ইসলামীর যতটুকু অংশ নিয়ে আমাদের বিতর্ক আছে, এতটুকু অংশকে আমরা অস্বীকার। আমরা কি কোনোদিন বলছি জামাত ইসলামীর 71 পজিশন রাইট ছিল? কেউ তো বলেন। আচ্ছা শেখ হাসিনা ইয়ার সাথে জোট করে নাই জামাত ইসলামীর সাথে? বিএনপি জামাত ইসলামীর সাথে লম্বা সময় জোটে ছিল না? তারা কি এই কথাটা স্বীকার করে জোট করছে যে না ঠিক আছে আপনাদের সাথে এখন জোট করলাম, আপনাদের 71 পজিশন রাইট হয়ে গেল? এটা তো তারা বলে জোট করে নাই। কাজেই দেখেন এটা খুবই নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা। আপনি এটা বলতে থাকেন। দেখেন আজিজ ভাইরা এই কথাগুলো আমি শিওরলি বলতে পারি, আজিজ ভাই এই কথাগুলো আজকে থেকে বলেন না, ডেফিনেটলি এটা অনেক আগে থেকে বলেন। কাজেই দেখেন এই যে কথাগুলো উনি বলতেছেন, এই কথাগুলো এফেক্ট করতেছেন। প্রগতিশীলতা রাজনীতির কথা বলছেন। প্রগতিশীল রাজনীতির সাথে তো আমাদের কোনো ডিবেট নেই। উনি বলছেন দল বেঁধে এনসিপি থেকে নারীরা বেরো গেছে। কমপ্লিট ফ্যালাসি। উনি এটা নিয়ে কথা বলুক। আমার টপটা 4 থেকে 5 জন নারী বের হয়ে গেছে। উইথ অল ডিউ রেসপেক্ট, তারা আমাদের গুরুত্বপূর্ণ অ্যাসেট ছিল, তাদের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, কোনো ধরনের রাগ নাই, ক্ষোভ নাই, আমাদের আক্ষেপ নাই। তারা বের হয়ে গেছে, তাদের ভিন্ন পজিশন থাকতে পারে। কিন্তু আমার দলে এখনো যে টপ অর্ডারে আমার দলের এবার নির্বাচন পরিচালনা কমিটির একজন সেক্রেটারি লিড করেছেন, আপনি বুঝতে পারতেছেন বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনা কমিটি এনসিপির সেক্রেটারি হচ্ছে একজন নারী ছিলেন, এবং কই তিনি তো ডিসকমফোর্টে ছিলেন না। কাজে দেখেন অসংখ্য নারী আমাদের এই যাত্রার সাথে এখনো যুক্ত আছেন। তারা ডিসকমফোর্টে অবভিয়াসলি কোনো ধরনের ডিসকমফোর্টে নাই। এবং একটা জিনিস আমি আপনাকে বলি, এটা মোটা দাগে আমাদের এটা বোঝা উচিত, এটা আমাদের জানা উচিত। দেখেন 71 ভার্সেস, আপনি যদি এই যে পক্ষ বিপক্ষ করে যদি আপনি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেন, অ্যাটলিস্ট এই স্বপ্নটা তো ভাই আসলে মানে বাস্তবায়নযোগ্য স্বপ্ন না, এটা একটা কমপ্লিট অবাস্তব কল্পনা বিলাসিতা। কাজে আপনি পারেন নাই তো দিন শেষে। আপনি ধরেন 16 বছর, আপনি খুবই সহজ করে দেখেন না, এই পুরো 16 ইয়ার্স অফ হাসিনাস রেজিম, এই পুরো 16 ইয়ার্সে হাসিনা রেজিমের আর্গুমেন্ট কি ছিল আপনি আমাকে বলেন? দি সিঙ্গেল আর্গুমেন্ট, উনি যখন কাউকে হত্যা করার প্রয়োজন হচ্ছে তিনি তাকে ট্যাগ দিয়েছেন স্বাধীনতার বিপক্ষে শক্তি, তাকে হত্যা করা জায়েজ হয়ে গেছে। উনি কাউকে যদি জেলে নেওয়ার দরকার পড়েছে তিনি তাকে বলেছেন জামাত ইসলামী, তাকে জেলে নেওয়া জায়েজ হয়ে গেছেন। তাহলে এত কিছু বলে আপনি জোর করে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আপনি গেলেন নাই, মানুষকে গিলাইছেন তো আপনি তো অর্গানিক ভাবে এই জিনিসটাকে আপনি কই। আমার তো এখনো স্বাধীনতা, আমি তো এখনো জাতীয় সঙ্গীত শুনলে আমার গুশবাম্প হয়। আমাকে তো ওই হাসিনার মানে ওই বিদ্যা তো আমাকে গেলানো লাগে নাই। আমরা তো হাসিনাকে হেট করেই এই জাতীয় সঙ্গীত শুনলে এখন আমাদের মধ্যে একটা ডিফারেন্ট মানে ইয়া কাজ করে, ইমোশন কাজ করে। আমাকে তো ওই স্বাধীনতার ইতিহাস আমাকে জোর করে গেলানো লাগে নাই। বাংলাদেশের অসংখ্য ছাত্র জনতা, আমি আপনাকে ইনশোর করতেছি, অসংখ্য ছাত্র জনতা, ইয়াং ফোর্স, যাদেরকে স্বাধীনতার যুদ্ধের ইতিহাস গেলানো লাগে নাই, বরং তিনি আপনার আমার থেকে অনেক ভালো স্বাধীনতার ইতিহাস জানেন। তিনি যেমন 71 জানেন, তিনি 72 থেকে 75 জানেন। তিনি যেমন 72 থেকে 75 জানেন, ঠিক সেভাবেই তারা এই জামাত ইসলামী উত্থান থেকে পতন সবই জানেন। কাজে দেখেন শুধু এনসিপির উপর এই বার্ডেনটা দেওয়া, আমার কাছে মনে হয় এটা এনসিপির উপর একটা অবিচার করা হয়। বলার সুযোগ দিবেন বোধহয় নাকি? এটাই প্রথম হচ্ছে যে এনসিপির উপর এই অভিযোগ দেওয়াটা অবিচার, আর জামায়াত ইসলামীর ব্যাপারে ডেমোক্রেটিক হিপোক্রেসি কেন? শুনেন, বিষয়টা হচ্ছে কি, ওনার কথার মধ্যে সব উত্তর আছে। হ্যাঁ, ওনারা বলছেন যে পজিশন, জামাতের পজিশন তারা জানে। পজিশন এক জিনিস, আর পজিশন নিয়ে প্রতিক্রিয়া করা আরেক জিনিস। জামাত শুধু পজিশন নিয়েই বসেছিল না, জামাত ক্রিয়া করেছে 71 সালে। সেই ক্রিয়ার পরে আত্মসমর্পণ দলিলে লেখা আছে পাকিস্তানি সিভিল, মিলিটারি, নেভাল ফোর্সের পাশাপাশি সিভিল আর্ম ফোর্স সেখানে আত্মসমর্পণ করে। এই সিভিল আর্ম ফোর্স হচ্ছে জামাতে ইসলামী। তো যেই সিভিল আর্ম ফোর্স একটা দেশের পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করলো, তাদের সঙ্গে তারা মিশে বলছে জামাতের পজিশন ভালো এবং আমরা 71-কে ধারণ করি। তারপরে আমি তখন একটি কথা বলি নাই, আপনি মিসকোট করলে আমি আপনাকে এটা কোনো মিসকোট না, এটা আত্মসমর্পণের দলিল লেখা। আমি বলি নাই মানে আপনার কথা ঠিক আছে, বাট আমি বলি নাই যে তার পজিশন ভালো ছিল। পজিশন ভালো না, 71 এর ব্যাপারে আমি কথা বলি। আমি তো পজিশনের কথা ভালো বলছি তা বলি নাই। আপনি বলছেন পজিশন এক জিনিস আর প্রতিক্রিয়ার পর তারা যে পজিশনটা নিচ্ছে এখন সেটা আরেক জিনিস, আমি সেটা বলেছি।
ওনাকে তো আমি মিস করতে তাহলে আর কোনো সমস্যা নেই, আপনি হ্যাঁ বক্তব্য দেন, অবশ্যই কোনো সমস্যা আছে, কারণ সেই পজিশনের যেই প্রতিক্রিয়া সেটা ৭১-এর সাথে যায় না। তারপরে তারা বলছে আমরা ৭১-কে ধারণ করি, এবং তারা যে গানের কথা বলছে এই গান আমি এই নির্বাচনের কোথাও জামাতের সাথে যখন তারা একসাথে দাঁড়ালো কোনো মঞ্চে কোথাও কোনো গানের গও ছিল না। এবং নারীর নিয়ে যে সমস্ত কথাবার্তা আল জাজিরার সাথে বলেছে এই জামাতের আমির, সেই নারী নেতৃত্বের সাথে এটা যায় কি করে? এবং সেই কারণে আমি আজকে গতকালকের খবরে প্রকাশ যে 40 জন নেতা শীর্ষ নেতা এনসিপি থেকে বেরিয়ে গেছে, নামও প্রয়োজনে পরবর্তীতে আমরা গণমাধ্যমে জানবো। এটা 40 বা 4 কোনো বিষয় না, একজন হলেও সেটা গুরুত্বপূর্ণ, এবং সেটা গুরুত্বপূর্ণ নারীরা সেখানে ছিল, আমরা দেখেছি তো, তাদের চেহারার নাম আমরা জানি। এখন আসুন এই এনসিপির তাহলে বিষয়টা কি? আমি যেহেতু নিজেই বললাম প্রগতিশীল শক্তি, এখনো আমরা মনে করি কি প্রগতিশীল, এখানে আবার গুপ্ত শিবিরও তো লুকিয়েছিল, এবং তারাই হয়তো প্রাধান্য, এনসিপির মধ্যে অবশ্যই গুপ্ত শিবির লুকিয়েছিল, এবং তারা সেখানে ছাত্র লীগে ছিল এবং হেলমেট বাহিনীতে ছিল। আমরা দেখেছি বঙ্গবন্ধুর নামে কি বক্তৃতা, তাদের উত্তাল বক্তৃতা, এবং তাদেরকে যখন এই কথা বলা হয় তখন তারা আবার উত্তাল বক্তৃতা দিয়ে বলে যে তখন গেস্ট রুম কালচার ছিল, এটা ছিল, ওটা ছিল, আপনারা কোথায় ছিলেন, আপনারা তো কেউ আমাদের পাশে আসেননি। তো গেস্ট রুম কালচারের বিরুদ্ধে আপনাকেই খালি গুপ্ত লীগে যোগ দিতে হলো, আর এই হাজার হাজার ছেলে মেয়ে যখন বিভিন্নভাবে আওয়ামী লীগের এখানে অত্যাচারিত হলো, বিভিন্ন রকম কক্ষে আয়না ঘরে থাকতে হলো, এটা কিভাবে হলো? আর এই গত 16 বছর এই 36 দিনের আন্দোলনে কি গণঅভ্যুত্থান হয়ে গেছে? এটা তো চূড়ান্ত পর্ব ছিল, কিন্তু তার আগেই 12টি বছর কিন্তু এই আন্দোলন হয়েছে, পরপর আন্দোলন হয়েছে, এবং আন্দোলন একদিনের না। এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সকল শ্রেণী পেশার মানুষ করেছে, বিভিন্নভাবে বলেছে, এই গণমাধ্যমের পক্ষ থেকে আন্দোলন হয়েছে, নাহলে এইটা যে স্বৈরাচার এটা লোকে জানলো কি করে? এগুলো গণমাধ্যমেই প্রকাশ করেছে। আরেকটি দেখুন যে এই যে জামাতের ভোটের ব্যাপারটি তিনি যে বললেন যে এদেরকে আমরা ফেলে দেব নাকি, ফেলে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। ফেলে দেওয়ার প্রশ্নটা আসছে কোথায় থেকে জানেন? কারণ ওই ত্যাগের রাজনীতি এখনকার লোকজন যারা গত 18 মাসে মব সন্ত্রাস করেছে সরকারের প্রশ্রয়ে তারা করে। কারণ যেই আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন ভারতীয় দোসর, আওয়ামী বয়ান, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান চেতনা বিক্রি করে, এই কথাগুলো আমরা শুনি সবসময়, চেতনা বিক্রি করে। চেতনা, হাসিনার চেতনা তো খাওয়াইতে পারেন নাই, এই যে সমস্ত কথা। মুক্তিযুদ্ধ কি হাসিনার সম্পত্তি নাকি, ব্যক্তিগত সম্পত্তি? এবং এটিকে আওয়ামী লীগের কোনো দলীয় জিনিস? এটা কি করে হয়? তবে যেইটা আপনার প্রকৃত সত্য সেই সত্য আমাদের বলতে হবে। 32 নম্বর যে ভাঙলো এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা জাতির ইতিহাস, ঐতিহ্য। এটা বুলডোজার পকেটে নিয়ে যাওয়া যায় না, এটা সরকারের প্রশ্রয়ে ভেঙেছে। ছায়ানট যে ভেঙেছে এটা সরকারের প্রশ্রয়ে ভেঙেছে, এটা উদ্দিচি যে ভেঙেছে সরকারের প্রশ্রয় নিচ্ছে। এটা এনসিপির তো লাগে কেন? আমরা তো বলছি না যে এনসিপি ভাঙছে, আমরা বলছি না, আপনি আপনার কথা বলছি না। এনসিপি সবসময় এটা বললেই বলে এটা আওয়ামী বয়ান, ভারতীয় দোসর, এগুলো আমরা ত্যাগের রাজনীতি। আওয়ামী লীগ যেমন বলতো আওয়ামী লীগের বিরোধিতা তো করলে এটা বিএনপি জামাত। এখন এই গত 18 মাস এবং পরবর্তী সময়ে সরকারের বিরোধিতা করলেন, জামাতের বিরোধিতা করলেই বলে ভারতীয় দোসর। কাজে এই দোসর ভিত্তিক ট্যাগবাজি রাজনীতি কারা করে এটা পরিষ্কার। আপনাকে আসতে হবে একদম সরল সোজা পথে দাঁড়াতে হবে। শেখ হাসিনা যেমন খারাপ কাজ করেছে, হত্যা করেছে, এটা সত্য। জামাতে ইসলামী ওই কাজ করেছে, এটা সত্য। পাশে দাঁড়িয়ে কোনো লাভ নাই, এটা লোকে জানে, এবং এটা ইতিহাসের অংশ। এখন আমি যদি দাঁড়িয়ে বলি যে না এটা হাসিনার পজিশন ছিল, এটা এখন তাকে সহি কেন, আপনি কি পানিতে ডুবিয়ে দিতে হবে? এটা বলা যাবে না, বিচারের আওতায় আসতে হবে। সহি হয়ে আপনি তারপরে কি করবেন সেটা দেখা যাবে, আইন কানুন যা বলে আমাদের দেশে আইন কানুনে হবে। কাজেই এনসিপির যে রাজনীতি সেই জায়গাতে আমরা কয়েকটা ধারা আমরা দেখতে পাই, এটা তাদের রাজনীতি, তারা বুঝবে তারা কি করবে। কিন্তু আমাদের যেই অভিজ্ঞতা, যেই প্রগতিশীল রাজনীতির কথা আমরা বলছি। আরেকটা কথা উনি বললেন যে এত খণ্ড খণ্ড বিখণ্ড আমরা করি এবং সবাইকে সবার বিরুদ্ধে দাঁড়, এটা সবাইকে সবার বিরুদ্ধে দাঁড় কিভাবে করাই? হুমায়ুন আজাদকে যখন কুপিয়ে রক্তাক্ত করা হয়, যখন 11 জন ব্লগারকে মেরে ফেলা হয়, যখন এই জামাতের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়, এগুলো তো সেই সমস্ত বর্গেরই প্রতিফলন। আপনি কি এই জামাতের এই নেতা হুমায়ুন আজাদ, ব্লগার সব এক পাত্রে রাখতে পারবেন? কাজে এই মতাদর্শিক যে বিষয়গুলো আপনি দুধের স্বর দিয়ে ঢেকে রাখবেন কতদিন, পর্দা দিয়ে ঢেকে রাখবেন কতদিন, এগুলো বের হয়ে আসতে হবে তো। এবং সেই জন্য আওয়ামী লীগের অনুপস্থিতি, এটা খুব চমৎকার হয়েছে এবার সংসদ নির্বাচনে, যে মুক্তিযুদ্ধ এবং সাম্প্রদায়িক রাজনীতি মুখোমুখি দাঁড়িয়েছে, যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সম্পত্তি নয়, এবং সেইখানে 2/3 মানুষ ভোট দিয়েছে তো মুক্তিযুদ্ধের পক্ষেই। কারণ এই জায়গাগুলো তো আমাদের পরিষ্কার হওয়া দরকার। এবং আপনি দেখুন যখন জামাতে ইসলামী এই কথাগুলো বলে, নারী সংস্কারের বিরুদ্ধে কথা বলে, তারা নারী সংস্কার কমিশনের রিপোর্টের ব্যাপারে সোহরাওয়ার্দী উদ্যানে কি ভাষণ দিয়েছে এই সাম্প্রদায়িক দলগুলো, এবং তারা বলেছে যে শীর্ষ পদে নারী যেতে পারবে না।
তারা বিভিন্নভাবে এই যে তারা এত বড় একটা সংসদ নির্বাচনে করলো ইত্যাদি, তারা নাকি অনেক ভোট পেয়েছে, একটি নারীকেও তারা মনোনয়ন দেয়নি, একটি নারীকেও না। তারা জুলাই সনদ নিয়ে এত কথা বলে, জুলাই সনদ না হলে নাকি এটা চলবে না ইত্যাদি। জুলাই সনদে তো লেখা ছিল 5% নারীকে মনোনয়ন দিতে হবে, কোনো দলই সেটা মানেনি, কোনো দলই সেটা মানে। তাহলে তারা যখন তাদের হাতে ক্ষমতা থাকার পরেও সেটা মানে না, এখন আরেকজনকে চাপ দেয় কি করে? যে নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছিল, বিএনপি দিয়েছিল, জামাত দিয়েছিল, সেই নোট অফ ডিসেন্ট তো তারা অবশ্যই সংসদে গিয়ে নোট অফ ডিসেন্টেই থাকবে। এটা কি করে দাবি করে যে নোট অফ ডিসেন্ট সরকার তো প্রতারণা করেছিল, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে তারা জুলাই সনদ সামনে এনেছিল? এটা হয় নাকি? এবং এই যে প্রতারণা, এবং আরেকটা দেখেন হিপোক্রেসি শব্দটা উনি ব্যবহার করেছেন, আমি লিখে রেখেছি। হিপোক্রেসির একটা বিকল্প শব্দ হচ্ছে জামায়াত ইসলামী। হিপোক্রেসি কত প্রকার ও কি কি কোন ধরনের সব কিছু আপনি সেখানে পাবেন। আপনি 47 সালে পাকিস্তানের যে জন্ম, তার বিরোধিতা করেছে তারা। মওদুদির যে মূল ভিত্তি, সেইখানে আছে গণতন্ত্র, একটা খারাপ তন্ত্র, এটা ঈশ্বরের মানে আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে চলে যায়, মানুষের সার্বভৌমত্ব, এই রাজনীতি করা যাবে না। দেখেন তারপরে তারা আবার গণতন্ত্রের পক্ষে ভোটাভুটি করে। তারপরে আসলে 71-এর ভূমিকা আমরা সবাই জানি। 14ই ডিসেম্বরের কথাটা যেন আমরা ভুলে না যাই, সেখানে কি হয়েছিল ছাত্র সংগ্রাম সবাই জানি। এরপরে কি হলো? তারপরে যখন জিয়াউর রহমানের কল্যাণে সবাই আবার রাজনীতি করতে পারলেন, ভালো কথা, আপনারা সহি হয়ে আসেন। সেটা না করে তারা 86 সালে এই করে আবার আওয়ামী লীগের সাথে মিলে কিন্তু নির্বাচন করলো। এরপর বিএনপির সাথে সরকারে গেল এবং আবার এই এনসিপিকে সাথে নিয়ে ফিল্টার্ড হলো। এবং প্রয়োজনে এই যে তাদের যে ভোটগুলো এখন এনসিপি কেন করছে, সহজ বাংলা, এনসিপি যদি এই আসনগুলো বিএনপির কাছ থেকে পেত তাহলে তো বিএনপিতে যেত। তারা বিএনপি দেবে না বলে জামাতের কাছে গেছে। এবং উচ্চ কক্ষ যদি তারা করতে পারে, যেটা পারবে না কারণ নোট অফ ডিসেন্ট বিএনপির দেওয়া আছে, সেই উচ্চ কক্ষ তাদের ধারণা ছিল যে যদি এই ভোট হিসাবে পায় তাহলে তারা উচ্চ কক্ষ আসন পাবে। সম্পূর্ণ নির্বাচনী একটা হিসাব নিকাশ, আর কিছু না। যদি তারা বুঝতে পারে যে রাজনীতি 1 বছরের খেলা নয়, যে ক্ষমতার আপেলের পাশে খেয়ে তারা অভ্যস্ত, ক্ষমতাতে থেকেই তাদের জন্ম, ক্ষমতার থেকেই তাদের উত্থান। মুক্তিযুদ্ধের পরে কিন্তু যারা মুক্তিযোদ্ধা তারা দেশের দায়িত্বে চলে আসতে চায়নি। কোন গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দেয়নি। 52 সাল বলুন, 90 বলুন, সব সময় বলেন, এইবারই আমরা দেখলাম যে ছাত্রদের ক্ষমতার স্বাদ পাচ্ছে। ক্ষমতার স্বাদ। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করে রাখি, আমি দেখলাম জামায়াত ইসলামের আমি যে একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টের বিরুদ্ধে আমরা ঝাড়ু মিছিল দেখেছি, বিভিন্ন মানববন্ধন দেখেছি, কিন্তু সম্প্রতি কয়েকটা দর্শনের ঘটনা ঘটলো, আমরা সেরকম কোনো মিছিল বিক্ষোভ দেখলাম না, বিশেষ করে বাম সংগঠনের পক্ষ থেকে। কোথায় এটা বলবো? বাম সংগঠন কিংবা কে কোন মিছিল করলো সেটার দায়িত্ব তো আমি বলতে পারবো না, কিন্তু নরসিংদীতে যে ঘটনাটি ঘটেছে, সরকার খুব দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করেছে এবং সকলকে গ্রেফতার করেছে। আপনি গ্রেফতার হয়ে যাওয়ার পরে আর মিছিল করার তো কিছু, যদি সরকার সেটা অস্বীকার করতো, যেহেতু বিএনপিরই সহসভাপতি ছিল, থানা সহসভাপতি, সম্ভবত সুলতান বা এরকম না, খুব দ্রুত গ্রেফতার হয়েছে। আমরা তো আইনের শাসন চাই, আইনের শাসন যদি উপস্থিত থাকে তাহলে বিক্ষোভ দরকার নেই। বিক্ষোভ ধন্যবাদ। যে যদি তাহসিন রিয়াজ যদি বলেন, অনেকগুলো অভিযোগ বলেছেন, গুপ্ত শিবির ছিলেন, হেলমেট বাহিনী ছিল শিবির মধ্যে, সেই কারণে বেশ করে জামাতের সাথে আপনাদের যোগ দেওয়া, বিশ্লেষণ যোগ দেওয়া। সেক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন সংসদটা মুক্তিযুদ্ধের পক্ষ এবং সাম্প্রদায়িক শক্তির মুখোমুখি হচ্ছে, এই ব্যাপারটাই বলেছে ইতিমধ্যে। মানে হয় কি দেখেন, মানে উইথ অল ডিউ রেসপেক্ট আমি একটু কথাটা বলি, মানে উই হ্যাভ ডিসকাসড দিস ইস্যুজ মানে ফর আ লং, মানে আর কত ডিসকাশন করবো ইস্যুগুলো নিয়ে। না আমি সরি, মানে ডোন্ট টেক মি আদারওয়াইজ, বাট যেটা হয় আপনাদেরও তো আসলে মানে ইয়া লাগে, কন্টেন্ট লাগে, কাজে আপনারা আমাদেরকে একটু বসান, আপনারা চান যে আমরা একটু ঝগড়া করি, অথচ এই আমি জাস্ট দেখেন, না আমি প্রবণতাটাকে বলছি, দেখেন আমি একটু বলে দিই এটা বলা জরুরি। কেন জরুরি দেখেন, এই আলোচনাটা জোট হওয়ার পর থেকে টিল টুডে উই হ্যাভ বিন ডিসকাসিং, এবং আমরা অসংখ্য জায়গায় অসংখ্যবার আপনার এই চ্যানেলে বসে আমি অসংখ্য টক শো দেখেছি যে এগুলো ক্ল্যারিটি দেওয়া হয়েছে এবং এগুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। দেখেন 2-3টা ইস্যু জাস্ট হয় কি, এই আলোচনাটা কোনো ভ্যালু অ্যাড করে না রাষ্ট্রে, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বললাম। এবং আপনি এটা শিওর থাকেন, আমাদের এই জেনারেশন এই ডিসকাশনটাকে ডিনাই করতেছে, কমপ্লিটলি তারা ডিনাই করতেছে। কারণ দেখেন কোন জিনিসটা, এই যে ওভারঅল যে ডিসকাশনটা আমরা এই যে বাইনারি পলিটিক্সের যে ডিসকাশনটা আমরা করি, পক্ষপাতিত্বমূলক, তুমি অমুক তুমি বাদ, তুমি নির্বাচনে বোঝা যাবে আসলে তুমি এই যে হ্যাঁ সেটা বলে দিচ্ছি ভাই, সেটারই মানে একদম লজিক্যালি বলে দিই। দেখেন লজিক্যালি বল, তাহলে আমি বলি, দেখেন বেগম খালেদা জিয়া, আপনি বেগম খালেদা জিয়াকে
এই এই যে যাদের ব্যাপারে রাজাকারীর ট্যাগগুলো করা হয় তাদেরকে সার্টিফাই করতে দেখছেন কিনা? আমি নিজের কানে শুনছি একেবারে কারণ বাজারে দাঁড়ায় তিনি বক্তব্য দিচ্ছেন, একেবারে ছবি দেখে দেখে তিনি সার্টিফাই করছেন। ক্লিয়ার? তাহলে একটা আপনি টপ অর্ডার একটা বক্তব্য পেলেন। সেম গোস টু মিস্টার তারেক রহমান, প্রাইম মিনিস্টার এই বক্তব্য আপনি শুনছেন কিনা? তার মানে তাদের পজিশন তাহলে কি ছিল? এই যে দেখেন উনি কিন্তু একেবারে পুরো পক্ষ বিপক্ষ বানায় ফেললেন। তার মানে উনি বললেন বিএনপি হচ্ছে এখন মুক্তিযুদ্ধের শক্তি, আর বিএনপি যদিও এভাবে করে এই বাইনারি পলিটিক্যাল ক্লেইমগুলো দেয় না, এটা মানে এখন অনেকেই অনেক প্রোঅ্যাক্টিভ বিএনপি এখন নিজেকে শো করার চেষ্টা করে বা নিজেকে দেখানোর চেষ্টা করে, সেটা হয়তো একটা প্রবণতা। আপনি দেখেন বিএনপির পজিশনটা আসলে কি জামাত ইসলামী নিয়ে। তারা তো অলমোস্ট 24 ইয়ার্স দে ওয়ার টুগেদার, রাইট? এবং তাদের টপ অর্ডার প্রত্যেকেরই এই বক্তব্যটা আপনি খুঁজে পাবেন। একদম তারেক রহমানের একেবারে কোটেড বক্তব্য আছে, তারা একেবারে তিনি ক্লিয়ারলি এই শব্দগুলো উচ্চারণ করছেন, যেদের কেউই রাজাকার ছিলেন না। দেখেন এই ব্যাখ্যাটা আমার করার কথা না, যেহেতু আপনি এনসিপি কে টেনে আনতেছেন, আমি ব্যাখ্যাটা ছোট করে দিচ্ছি। কাজে দেখেন তাদের পজিশন যদি জামাত ইসলামের ব্যাপারে এই হয়, এবার আমাকে বলেন তো এনসিপির পজিশন আর বিএনপির পজিশন মানে রাইট অন দ্যাট পয়েন্ট এক কিনা? অবভিয়াসলি ভাই, আপনি যদি পানিকে দেখে পানি বলতে পারেন তাহলে আপনার এই দুইটা পজিশনকে ভিন্ন বলার কোনো সুযোগ নাই। আপনি তো একটা রেশনাল ওয়ার্ল্ডে বাস করেন, আপনি তো একটা এমন কোনো ওয়ার্ল্ডে বাস করেন না যেখানে আপনি মানে আপনি দেখতেছেন এটা ক্যামেরা, আপনি বলতেছেন এটা ক্যামেরা না। ভাই এটা তো আপনার বলার সুযোগ নাই। কাজে দেখেন তাহলে এনসিপি যদি আপনি যেভাবে করে বর্গ করলেন, যেভাবে করে একেবারে মানে ঘরবন্দি করলেন, এনসিপি যদি আপনার এই যে মুক্তিযোদ্ধা, বিএনপি তো ভাইয়ের পাশে বিএনপি হচ্ছে এখন মুক্তিযোদ্ধার শক্তি, আর এনসিপি আমাদের মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি, তাহলে এনসিপির পজিশন আর বিএনপির পজিশন যদি একটা পয়েন্টে থাকে, তাহলে ভাই আপনার জন্য দুধ কলা, ভাই আমার জন্য দুধ কলা না কেন? দিস ইজ পলিটিক্স। আমি দেব ভাই আমি তো শেষ করিনি, আমি কি আপনার উনি কিন্তু লম্বা সময় বলেছেন। কাজে দেখেন দিস ইজ পলিটিক্স। এই পলিটিক্স গুলো করে আপনারা কি করেন জানেন? আপনারা একটা সফল রাষ্ট্রকে ধ্বংসের দিকে আপনারা ঠেলে দিচ্ছেন। নাথিং। আপনি একটা গৃহযুদ্ধ লাগাইতে চান, আপনি তো তরুণদের মধ্যে হতাশা চাষাবাদ করতে চান, আপনি তরুণদের যে স্পৃহা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে গড়ার পক্ষে, বাংলাদেশকে কন্ট্রিবিউট করার জন্য যে স্পৃহা, এটাকে ধ্বংস করতে চান। কাজে এই যে কালার দেওয়ার পলিটিক্স, ভাই আল্লাহর বাস্তে আমি আজিজ ভাইকে বলতেছি না, এই অনিয়ারে বলতেছি, যারাই করেন প্লিজ বন্ধ করেন। অনেক হয়েছে। বাংলাদেশের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার, বাংলাদেশের মানচিত্রের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। দেখেন আরেকটা ব্যাপার একটু বলে দিই। না ভাই আপনি লম্বা সময় দিচ্ছেন, আমাকে একটু শুনতে হবে তো। যেমন তিনি গেস্ট রুম কালচারের কথা বললেন, আমি জানি না ভাই এটা কখনো এভাবে করে উনি এক্সপেরিয়েন্স করে আসছেন কিনা। উনি বলছেন যে আপনাদের কয়েকজনকে কি এটা করতে হইলো? ভাই বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে, পাবলিক ইউনিভার্সিটিগুলোকে আপনি যদি ওই সময়গুলোতে ঘুমায় না থাকেন, আপনি যদি ওই সময়গুলোতে কাঠের চশমা পরে না থাকেন, আপনার ওই সময়গুলোতে যদি বিবেক মরে না গিয়ে থাকে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, এবং আপনার উইটনেস করা উচিত। আপনি একটু ঘেটে দেখেন এখন পেপার পত্রিকা, ওই সময়গুলোতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা এমন ছিল যে সকালবেলা উঠে যে ছাত্রলীগের স্লোগান দিত না, তাদেরকে তারা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করতো। মানে ওই সময়কার অবস্থা ছিল স্টুডেন্টরা বাউন্ড টু ডু দিস, ইউ ডু নট হ্যাভ ইভেন এনি অ্যাক্সেস টু এক্সিট। কাজে দেখেন আপনি যদি এভাবে করে আলাদা করার চেষ্টা করেন যে ও তারা তো ছাত্রলীগে ছিল, তারা তো সকালবেলা, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলি, বিশ্ববিদ্যালয়ের স্লোগান দেয় নাই কে? বিশ্ববিদ্যালয়ে যারা হলে থাকছে তারা কোনো ক্রমে ওই স্লোগান না দিয়ে, ওই সকালে মিছিল না করে, ওই হাজিরা না দিয়ে তার কোনো সুযোগ ছিল না। কাজে দেখেন আপনি যদি এই ধরনের পলিটিক্স করার মাধ্যমে আপনি যদি মানুষকে বিভক্তির মধ্যে নিয়ে যেতে চান, ইউ আর ডুইং রং। মানুষ আপনাকে ডিনাই করতেছে, আপনাকে ডিনাই করবে। জামাত ইসলামী, বিএনপি এবং আমি লাস্ট লাইনটা বলি, বিএনপি এবং জামাত ইসলামী 24 বছর একসাথে থাকার পরেও যদি বিএনপি জিততে পারে, তার মানে আপনার এই সমস্ত বস্তা পচা ন্যারেটিভ মানুষ ডিনাই করবে। আচ্ছা, এখন আমাকে অতি সামান্য কথা, ওনার সাথে আমি একেবারে একমত, যারা গেস্ট রুমের কালচার স্লোগান দিতে হবে, কিন্তু বঙ্গবন্ধুর উপরে এত আবেগী বক্তব্য যে দিতে হতো এটা জানতাম না। এটা হয়তো গেস্ট রুম থেকেই করা হয়েছে যে এই আবেগী বক্তব্যগুলো দিতে হবে। ঠিক আছে, না এই আবেগী বক্তব্য দিলে সমস্যাটা কি? না কোনো অসুবিধা নাই, বঙ্গবন্ধুর উপরে না কোনো সমস্যা নাই, সেটাই দিয়ে আবার পরে আবার মুজিব হলো পজিশন নিলেন, আবার বলবেন যে এখন আবার বলবেন মুজিব, আমি কারো পক্ষে না, আমি মুজিব শুনেন, আপনি আমাকে কথা বলতে দেন। না আপনার সময় আমি কথা বলি নাই, আমার কথাটা হচ্ছে যে আপনি মুজিবকে কাল্ট বলবেন এখন সুবিধা মতো সময়ে, আপনি বলবেন মুজিব মুজিব সারাক্ষণ, আবার আপনি বঙ্গবন্ধুর উপরে কেঁদে ভাসাবেন, এই জায়গাটাতে আমার দৃষ্টি আকর্ষণ। আমি আর কিছু বলবো না, আপনারা বুঝে নেন। আর একটু না, ধন্যবাদ না, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, 30 সেকেন্ডে শেষ করবো। সেটা হচ্ছে উনি বলছেন যে 20 বছর যদি বিএনপি জামাত থাকতে পারে, তারা থাকলে অসুবিধা কি? তখন ছিল জামাত বিএনপির সাথে, তারা থাকলে অসুবিধা কি? আমি বলতেছি না মিসকোট করা যাবে না। আচ্ছা মিসকোট না, ডোন্ট তাহলে আপনি কথাটা এক্সপেন্স করেন একসাথে। আচ্ছা আমি বলি এক্সপেন্স করেন, না ব্যাপারটা আমি এক্সপেন্স করব কেন? আপনি কথা বলেন, আপনি কি বলছেন? আমি বলি নাই যে আমি থাকলে অসুবিধা কি? হোয়াট আই সেড, ভাই আমি ক্লিয়ার করে দিই হোয়াট আই সেড। আমি যেটা বলছি যে বিএনপির পজিশন যদি এরকম হয়,
তাহলে জনগণ যে ডিসিশন নিছে আপনি যেভাবে করে বর্গ করে দিয়েছেন এটা রং, আপনাকে মানুষ ডিনাই করতেছে। আচ্ছা ঠিক আছে, এখন বিএনপি যেভাবে, আমার কথাটা হচ্ছে একটু ঠান্ডা মাথায় শুনতে হবে। বিএনপি ছিল 18টা আসন জামাত আর বিএনপির ছিল বাকিগুলো 272, এখন বিয়োগ করে দেখেন, এখন তাদের হচ্ছে 6টা আর এদের 77। আপনি কথা বলতে দেন প্লিজ। আপনি যে হলো বড় দল সেখানে বিলীন হয়ে যায়, তখন বিএনপি ছিল অ্যাক্টিভ দল, তার সাথে বিলীন হয়ে গেছে জামাত, আর এখন হচ্ছে জামাত বড় দল, তার সাথে বিলীন হবে এনসিপি। এটাই হচ্ছে বক্তব্য। এবং কি রং না কি, এবং উনি বললেন কি তরুণ প্রজন্ম এটা করবে, তরুণ প্রজন্মকে খালি ওনারা চিনেন, আমরা চিনি না। তরুণ প্রজন্ম নামাজ পড়েছে আল্লাহকে হাজির নাজির জেনে যে এই সাম্প্রদায়িক শক্তি যেন ক্ষমতায় না আসে। আমার কাছে সেই খবর আছে, এবং এই আল্লাহর কথা ওনারা বললেন, এই আল্লাহই রহমত করেছে এই সাম্প্রদায়িক শক্তির হাত থেকে এই 2/3 ক্ষমতায়, সেই এরা ক্ষমতায় থেকে এই এক ছলে বলে কৌশলে নির্বাচন একজন নামাজ পড়ে ভাই, এবং এইটা অবশ্যই। ধন্যবাদ ভাই, আমার কাছে সময় নেই, অসংখ্য ধন্যবাদ দুজনকে। মাহবুব আজিজ সাংবাদিক কলামিস্ট, তাহসিন রিয়াজ যুব সদস্য সচিব এনসিপি, দুজনকে অসংখ্য ধন্যবাদ দুজনকে আলোচনা করবার জন্য। আজকের অনুষ্ঠান দর্শক আপনারাও আমাদের আজকের এই আলোচনায় যুক্ত থাকবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতে চাই, এবং আগামীকাল একই সময়ে চ্যানেল সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।